2014 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে মোদি বিজেপির নেতৃত্ব দেন, যেখানে 1984 সালের পর এটি প্রথমবারের মতো কোনো একক দলের জন্য দলটি ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তার প্রশাসন ভারতীয় অর্থনীতিতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় কমানোর চেষ্টা করেছে। তিনি পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করে এবং এটিকে নীতি আয়োগ দিয়ে প্রতিস্থাপন করে ক্ষমতা কেন্দ্রীভূত করেন। মোদি একটি হাই প্রোফাইল স্যানিটেশন অভিযান শুরু করেছিলেন। 2016 সালে উচ্চ মূল্যের নোটের নোট বাতিলের সূচনা করেছিলেন এবং পণ্য ও পরিষেবা কর এবং দুর্বল বা বিলুপ্ত পরিবেশ ও শ্রম আইন চালু করেছিলেন। 2002 খ্রিস্টাব্দের গুজরাট দাঙ্গার ঘটনায় তার প্রশাসন সমালোচিত হওয়ায় ভারত ও বিদেশে তার সমালোচনা হয়, কিন্তু গুজরাতের অর্থনৈতিক উন্নতির বৃদ্ধিতে সহায়ক পরিবেশ গঠনের জন্য তিনি তার আর্থিক নীতির জন্য প্রশংসিত হয়েছেন। অন্যদিকে তার রাজ্যের মানবোন্নয়নের ওপর গঠনমূলক প্রভাব বিস্তারে তার প্রশাসনের অক্ষমতার জন্য তিনি সমালোচিত হয়েছেন। নরেন্দ্র মোদী 1950 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর বম্বে প্রেসিডেন্সির, বর্তমান গুজরাট রাজ্যের, মহেসানা জেলার বড়নগর নামক স্থানে গুজরাটি হিন্দু মোদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার 6 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। তার পিতার নাম দামোদর দাস মূলচাঁদ মোদি ও মায়ের নাম হীরাবেন মোদি। বড়নগর রেল স্টেশনে তিনি তার পিতাকে চা বিক্রি করতে সহায়তা করতেন এবং কৈশোরে বাস স্ট্যান্ডের কাছে ভাইয়ের সাথে চা বিক্রি করতেন। পুরো পরিবার একটি ছোট 40 ফুট x 12 ফুট মাপের একতলা বাড়িতে বসবাস করতেন। তিনি এই শহরেই একজন সাধারণ মানের ছাত্র হিসেবে তার বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন। ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবন তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। 8 বছর বয়সে মোদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় শাখায় তার রাজনৈতিক গুরু লক্ষণরাও ইনামদার নামক এক সাংগঠনিক কর্মীর সংস্পর্শে আসেন। ইনামদার তাকে সংঘের বাল স্বয়ংসেবক হিসেবে দলে নেন। এই সময় তিনি জন সংঘের নেতা বসন্ত গজেন্দ্রগড়কর ও নথালাল জঘদার সংস্পর্শে আসেন। ঘাঞ্চি সম্প্রদায়ের রীতি অনুসারে মোদির পিতা মাতা কৈশোর অবস্থায় তার বিবাহ স্থির হয়। 13 বছর বয়সে যশোদাবেন চিমনলাল নামক এক মেয়ের সঙ্গে তার বিবাহ স্থির হয় এবং 18 বছর বয়সে তাদের মধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। খুব কম সময় তারা একসঙ্গে সময় অতিবাহিত করেন, কারণ এরপর মোদি পরিব্রাজকের জীবন অনুসরণ করার সিদ্ধান্ত নিলে তারা বিচ্ছিন্ন হন। মোদির জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে এই বিবাহ কখনোই বিচ্ছেদ হিসেবে শেষ হয়ে যায়নি। 4টি নির্বাচন প্রচারে মোদি নিজের বিবাহিত জীবন নিয়ে নীরবতা অবলম্বন করলেও 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ষোড়শ সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি যশোদাবেনকে নিজের আইনত বৈধ পত্নী রূপে স্বীকার করে নেন। 2014 খ্রিস্টাব্দে প্রকাশিত কিশোর মাকওয়ানা রচিত কমন ম্যান নরেন্দ্র মোদি গ্রন্থ থেকে জানা যায় যে 17 বছর বয়সে ঘর ছেড়ে চলে যাওয়ার পর তিনি রাজকোট শহরে অবস্থিত রামকৃষ্ণ মিশন ও তারপর বেলুর মঠ যাত্রা করেন। এরপর তিনি আলমোড়া শহরে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত আশ্রমে যোগ দেন। 2 বছর পরে তিনি বাড়ি ফিরে এসে আমেদাবাদ শহরে নিজের কাকার চায়ের দোকানে যোগ দেন। এই সময় তিনি পুনরায় লক্ষণরাও ইনামদারের সংস্পর্শে আসেন। এরপর তিনি গুজরাট রাজ্য মার্গ বাহন ব্যবহার নিগমের ক্যান্টিনের কর্মচারী হিসেবে যোগ দেন, যত দিন না তিনি 1970 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন পূর্ণসময়ের প্রচারক হিসেবে যোগ দেন। এই সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1971 খ্রিস্টাব্দের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ শেষ হলে মোদি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। নাগপুর শহরে প্রশিক্ষণের পর তাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দায়িত্ব দেওয়া হয়। 1975 থেকে 1975 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্তৃক ঘোষিত জরুরিকালীন অবস্থায় বিরোধীদের গ্রেপ্তার করা হলে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হলে মোদি গ্রেপ্তারি এড়ানোর জন্য কখনো শিখ, কখনো বয়স্ক ব্যক্তির ছদ্মবেশে গোপনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার পুস্তিকা বিতরণ ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করতেন।
তিনি জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জরুরিকালীন অবস্থা আন্দোলনে সামিল হন। এই সময় তিনি গুজরাট লোকসংঘর্ষ সমিতি নামক সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গুজরাতে বিভিন্ন আন্দোলনকারীদের মধ্যে সমন্বয় সাধন করেন। এই সময় তিনি গুজরাতি ভাষায় সংঘর্ষ মা গুজরাত, গুজরাতের সংঘর্ষ নামক একটি পুস্তক রচনা করেন, যেখানে তিনি এই সময়ে ঘটিত বিভিন্ন ঘটনার নিরিখে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন। 1985 খ্রিস্টাব্দে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মোদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করায়। এই সময় শঙ্কর সিনহা বাগালা ও কেশুভাই পটেল ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার উল্লেখযোগ্য নেতৃবৃন্দ হলেও নরেন্দ্র মোদী মুরলী মনোহর যোশীর কন্যাকুমারী শ্রীনগর একতা যাত্রা সংগঠিত করে রাজ্য শাখায় উল্লেখযোগ্য সংগঠক হিসেবে উঠে আসেন। 1988 খ্রিস্টাব্দে তিনি ভারতীয় জনতা পার্টির গুজরাট শাখার কার্যনির্বাহী সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই পদে তার ভূমিকায় ভারতীয় জনতা পার্টি 1995 সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভে সহায়তা করে। 1995 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মোদী ভারতীয় জনতা পার্টির জাতীয় সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই সময় তিনি হরিয়ানা ও হিমাচল প্রদেশ রাজ্যে পার্টির সাংগঠনিক কাজকর্মের দায়িত্ব সামলান। 1996 খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে পরাজয়ের পর শঙ্কর সিনহা বাগালা পার্টি থেকে বেরিয়ে যান। 1998 খ্রিস্টাব্দের মে মাসে তিনি পার্টির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 1998 সালে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনের নির্বাচনী কমিটিতে তিনি বাগালার সমর্থকদের পরিবর্তে কেশুভাই পটেলের সমর্থকদের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন করলে পার্টির মধ্যেকার বিচ্ছিন্নতাবাদী বিরোধিতা থেমে যেতে বাধ্য হয় এবং ভারতীয় জনতা পার্টি ওই নির্বাচনে জয়লাভ করে। 2001 খ্রিস্টাব্দে কেশুভাই পটেলের স্বাস্থ্য ভেঙে পড়ে এবং তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও 2001 খ্রিস্টাব্দের ভূমিকম্পে প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ওঠে। এর ফলে পার্টির জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদীকে বিকল্প প্রার্থী হিসেবে তুলে ধরে। পার্টির বরিষ্ঠ নেতা লাল কৃষ্ণ আরবানি মোদীর অনভিজ্ঞতার ওপর চিন্তিত থাকলেও মোদী পটেলের সহায়ক হিসেবে গুজরাতের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব নাকচ করে দেন। এর ফলশ্রুতিতে 2001 খ্রিস্টাব্দের 7 অক্টোবর মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকারিকরণ ও বিশ্বায়ন বিরোধী নীতির বিরুদ্ধে গিয়ে বেসরকারীকরণের নীতি গ্রহণ করেন। 2002 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি গোধরা শহরের নিকটে বহু হিন্দু তীর্থযাত্রী ও শত শত যাত্রীসহ একটি ট্রেন আগুনে পুড়ে গেলে প্রায় 60 জনের মৃত্যু ঘটে। উগ্র মুসলিমদের দ্বারা এই অগ্নিসংযোগ করা হয়েছে এরকম খবর ছড়ালে গুজরাট জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা শুরু হয়ে যায়। এই দাঙ্গায় 900 থেকে 2000 ব্যক্তির মৃত্যু হয় এবং কয়েক হাজার ব্যক্তি আহত হন। মোদী সরকার বড় শহরগুলিতে কারফিউ জারি করে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেয় এবং দাঙ্গা প্রতিরোধে সেনাবাহিনী ডাকা হয়। এতসত্ত্বেও মানবাধিকার সংগঠনগুলি, বিরোধী দল এবং সংবাদপত্রের কিছু অংশ গুজরাট সরকারের দাঙ্গা বিরোধী পদক্ষেপের সমালোচনা করে। গোধরা অগ্নিকাণ্ডে মৃত করসেবকদের দেহ আমেদাবাদ নিয়ে যাওয়ার মোদীর নির্দেশকে দাঙ্গায় উস্কানিমূলক পদক্ষেপ বলে সমালোচনা করা হয়। 2008 খ্রিস্টাব্দে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় রাজ্য সরকারকে 2002 গুজরাট দাঙ্গার 9টি কেস সম্বন্ধে পুনরায় অনুসন্ধানের নির্দেশ দিলে সরকার নতুন করে তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে মৃত এহসান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি 2009 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলা করলে সর্বোচ্চ ন্যায়ালয় বিশেষ তদন্তকারী দলকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয়। এই তদন্তকারী দল মোদীকে 2010 খ্রিস্টাব্দের মার্চ মাসে জিজ্ঞাসাবাদ করে। মে মাসে তাদের এই মর্মে প্রতিবেদন জমা দেন যে তারা এই অভিযোগের সত্যতার কোনো ক্রমেই প্রমাণ পাননি। 2011 খ্রিস্টাব্দের জুলাই মাসে রাজু রামচন্দ্রন ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়ে তার অন্তিম প্রতিবেদনে বলেন যে মোদীকে সাক্ষ্য প্রমাণের সাহায্যে দোষী সাব্যস্ত করা সম্ভব। সর্বোচ্চ ন্যায়ালয় এই মামলা ম্যাজিস্ট্রেটের কোর্টে পাঠিয়ে দেন এবং বিশেষ তদন্তকারী দলকে রামচন্দ্রনের প্রতিবেদন পরীক্ষার জন্য দায়িত্ব দেন।
বিশেষ তদন্তকারী দল এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করে কারণ এই প্রতিবেদনে মিথ্যে তথ্য প্রমাণের ওপর সাজানো সঞ্জীব ভট্টের সাক্ষ্যের ওপর নির্ভর করা হয়েছিল। 2012 খ্রিস্টাব্দের মার্চ মাসে তদন্তকারী দল এই অনুসন্ধান বন্ধ করার আর্জি জানালে জাকিয়া জাফরি এর প্রতিবাদে একটি মামলা দায়ের করেন যা 2013 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ম্যাজিস্ট্রেটের কোর্টে এই মর্মে গৃহীত হয় না যে মোদির বিরুদ্ধে কোন রকম সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। 2012 খ্রিস্টাব্দে মায়া কোদনানি নামক মোদি মন্ত্রিসভার একজন প্রাক্তন মন্ত্রীকে 2002 গুজরাট দাঙ্গার সময় নারোদা পাটিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যদিও কোদনানির মৃত্যুদণ্ডের জন্য আবেদন করা হবে বলে স্থির করা হলেও পরে মোদি সরকার 2013 খ্রিস্টাব্দে তার কারাদণ্ডের আর্জি জানান। দাঙ্গার কারণে রাজ্যের ভেতর ও বাইরে থেকে মোদিকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। এমনকি কেন্দ্রে তেলুগু দেশম পার্টি ও দ্রাবিড় মুন্নেত্রা কোজগম নামক ভারতীয় জনতা পার্টির দুই বন্ধু দলও এই মত প্রকাশ করে। বিরোধীরা এই বিষয়ে লোকসভা অচল রাখে। 2002 খ্রিস্টাব্দে গোয়াতে অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সভায় মোদি তার ইস্তফা দিতে চাইলে পার্টি তা গ্রহণ করেনি। 2002 খ্রিস্টাব্দের 19 জুলাই মোদির মন্ত্রিসভা একটি জরুরিকালীন সভার সিদ্ধান্তে গুজরাতের রাজ্যপালের নিকট ইস্তফা পেশ করলে বিধানসভা ভেঙে যায়। পরের বিধানসভা নির্বাচনে মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি 182টির মধ্যে 127টি আসন দখল করে। এই নির্বাচনের প্রচারকার্যে মোদি মুসলিম বিরোধী প্রচার করলেও পরে তা অস্বীকার করেন। মোদির দ্বিতীয় মুখ্যমন্ত্রিত্বের কালে তিনি হিন্দুত্ব থেকে সরে এসে গুজরাতের উন্নয়নের দিকে জোর দেন। তার এই সিদ্ধান্তে গুজরাতে ভারতীয় কিষাণ সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলির প্রভাব হ্রাস পায়। মোদি তার মন্ত্রিসভা থেকে গোর্ধান জাদাফিয়া এবং বিশ্ব হিন্দু পরিষদের রাজ্যস্তরের প্রধান প্রবীণ তোগারিয়াকে সরিয়ে দেন। ভারতীয় কিষাণ সংঘ কৃষকদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে মোদি তাদের রাজ্য সরকার দ্বারা প্রদত্ত বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। তিনি গান্ধীনগরে 200টি বেআইনি মন্দির নির্মাণকে ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেন। তিনি গুজরাতকে শিল্পে বিনিয়োগের একটি আকর্ষণীয় স্থানে পরিণত করেন। 2007 সালে ভাইব্র্যান্ট গুজরাট সমাবেশে নির্মাণ কার্যে 6.60 ট্রিলিয়ন বিনিয়োগের চুক্তি হয়। অর্থনৈতিক দিকে মোদির নজর থাকলেও বিভিন্ন সময়ে তাকে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের জন্য সমালোচিত হতে হয়। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দাঙ্গা পরবর্তী সময়ে মোদিকে গুজরাতের সমস্ত নাগরিকদের সমান চোখে দেখার অনুরোধ করেন এবং তার পদত্যাগের দাবি করেন। 2004 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পরাজয়ের পর অটল বিহারী বাজপেয়ী এই হারের জন্য 2002 গুজরাট দাঙ্গাকে দায়ী করেন এবং স্বীকার করেন দাঙ্গার ঠিক পরেই মোদিকে সরিয়ে না দেওয়া একটি ভুল পদক্ষেপ ছিল। 2007 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারকার্যে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারকে তাদের প্রধান হাতিয়ার করে। 2006 খ্রিস্টাব্দের 18 জুলাই মোদি সন্ত্রাসবিরোধী কঠোর আইন প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্তহীনতার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তীব্র সমালোচনা করেন এবং 2006 মুম্বই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারগুলিকে সন্ত্রাসবিরোধী কঠোর আইন প্রণয়নের অনুমতি প্রদানের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানান। এই সময় তিনি 2001 ভারতীয় সংসদ আক্রমণের প্রধান অভিযুক্ত আফজল গুরুর মৃত্যুদণ্ডের বার দাবি জানাতে থাকেন। 2008 খ্রিস্টাব্দের নভেম্বরে মুম্বই শহরে সন্ত্রাসবাদী আক্রমণের নিরিখে মোদি গুজরাতের 1600 কিলোমিটার 990 মা লম্বা সমুদ্র উপকূলের নিরাপত্তা জোরদার করেন। 2007 খ্রিস্টাব্দের জুলাই মাসে মোদি মুখ্যমন্ত্রী পদে টানা 2063 দিন থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘতম মেয়াদের রেকর্ড গড়েন। 2007 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত গুজরাট বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 182টির মধ্যে 122টি আসন দখল করে জয়ী হন এবং মোদি তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদ লাভ করেন। তৃতীয়বার ক্ষমতায় এসে মোদি ভূগর্ভস্থ জল সংরক্ষণের ব্যাপারে নজর দেন। 2008 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে 113
738টি ছোট বাঁধ নির্মাণ করা হয়। 2010 খ্রিস্টাব্দের মধ্যে 60টি তহসিলে ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে গুজরাতে দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিটি তুলার চাষ শুরু হয়। তুলা চাষের বৃদ্ধি এবং শুষ্ক মৃত্তিকাকে চাষের উপযোগী করে তোলায় গুজরাতের কৃষির বৃদ্ধির হার 2007 সালের মধ্যে 9.6% এবং 2010 সালের মধ্যে বার্ষিক কৃষির বৃদ্ধির হার দেশের মধ্যে সর্বোচ্চ 10.97% হয়ে যায়। এই সময়কালে মোদী সরকার গুজরাতের সমস্ত গ্রামে বিদ্যুৎ পরিষেবা দিতে সক্ষম হন। মোদী বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কৃষকদের অনেকটাই প্রাধান্য দেন। রাজ্যে জ্যোতি গ্রাম যোজনা নামক প্রকল্পের ব্যাপক প্রয়োগ হয়। এই প্রকল্প অনুসারে গ্রামীণ বিদ্যুৎ সংযোগ থেকে কৃষি বিদ্যুৎ সংযোগগুলিকে আলাদা করে দেওয়া হয়। বিদ্যুতের খরচ কমাতে চাষের চাহিদা অনুযায়ী এই বিদ্যুৎ সরবরাহের নীতি প্রচলিত হয়। প্রথম দিকে চাষিরা প্রতিবাদ করলেও নতুন নিয়মে বিদ্যুতের সরবরাহের ফলে লাভের মুখ দেখলে সেই প্রতিবাদ স্তিমিত হয়ে পড়ে। একটি সমীক্ষায় দেখা যায়, সমবায় খামার ও বৃহৎ চাষিরা এই প্রকল্পে লাভবান হলেও ক্ষুদ্র চাষি ও কৃষিমজুরেরা ক্ষতিগ্রস্ত হয়। মোদীর তৃতীয়বারের মুখ্যমন্ত্রিত্বের কালে গুজরাত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি প্রকল্পে অগ্রগতি ঘটে। 2012 খ্রিস্টাব্দের মধ্যে গিফট-1 ও গিফট-2 নামক দুইটি উচ্চ অট্টালিকার নির্মাণ সম্পন্ন হয়। মোদীর সরকার ভাইব্র্যান্ট গুজরাত স্লোগানের মাধ্যমে গুজরাতকে একটি চলমান উন্নয়নশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাজ্য হিসেবে তুলে ধরেন। যদিও সমালোচকরা গুজরাত মানবোন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অনগ্রসরতার দিকে আঙুল তুলেছেন। এই রাজ্য দারিদ্র্যে দেশের মধ্যে ত্রয়োদশ, শিক্ষায় 21তম, 5 বছরের নিভে 44.7% শিশু গড় ওজনের থেকে কম ওজন বিশিষ্ট এবং 23% অপুষ্টির শিকার। এর বিপরীতে গুজরাত রাজ্য সরকার দাবি করে যে এই রাজ্যে মহিলা শিক্ষার হার জাতীয় হারের চেয়ে বেশি। স্কুলছুট ছাত্রের হার 2001 সালের হিসেব অনুযায়ী 20% থেকে কমে 2011 সালের মধ্যে 2% হারে নেমে এসেছে। মাতৃমৃত্যুর হার 2001 সাল থেকে 2011 সালের মধ্যে 32% কমেছে। রাষ্ট্রবৈজ্ঞানিক ক্রিস্টোফ জেফারলটের মতে গুজরাতের উন্নয়ন শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ, অপরদিকে গ্রামীণ ও নিম্নবর্গের মানুষেরা আরও বেশি করে পিছিয়ে পড়েছেন। তার মতে মোদীর শাসনকালে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারের সংখ্যা বেড়ে গেছে। 2013 সালের জুলাই মাসে অর্থনীতিবিদ অমর্ত্য সেন মোদী প্রশাসনের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। যদিও অর্থনীতিবিদ অরবিন্দ পোনগরিয়া এবং জগদীশ ভগবতী মতো প্রকাশ করেন যে গুজরাতের শিক্ষা ও স্বাস্থ্যের বিভিন্ন সামাজিক সূচকগুলি দেশের অন্যান্য রাজ্যের তুলনায় দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। 2011 সালের শেষের দিকে মোদী গুজরাতের মুসলিম সম্প্রদায়ের নিকটে পৌঁছতে সদ্ভাবনা মিশনের অংশ হিসেবে বেশ কয়েকবার উপবাস অনশন করেন। এই অনশন গুজরাতের শান্তি, সমৃদ্ধি ও একতার জন্য বলে তিনি ঘোষণা করেন। 2011 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর আমেদাবাদ শহরে 3 দিনের অনশন দিয়ে এই কর্মসূচি শুরু হয়, যার পর তিনি 26টি জেলা ও 8টি শহরে 36 বার অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তবুও এই কর্মসূচি মুসলিম সম্প্রদায় ভালোভাবে নিতে পারেননি। সৈয়দ ইমাম শাহী সায়েদ নামক এক মুসলিম ধর্মীয় প্রচারক এক সভায় মোদীকে মুসলিমদের টুপি দিতে গেলে তিনি তা প্রত্যাখ্যান করেন। গোধরা শহরে অনশনের সময় মোদী বিরোধী এক মোর্চা সংগঠিত করার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। এই কর্মসূচি একটি জন্মহীনী কর্মসূচি হিসেবে অনেকের নিকট সমালোচিত হলেও মোদী নিজে তা অস্বীকার করেন। 2012 সালের গুজরাত বিধানসভা নির্বাচনে মোদী মণিনগর বিধানসভা কেন্দ্র থেকে 86,373 ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 182টি আসনের মধ্যে 115টি দখল করলে মোদী চতুর্থ বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। পরে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরও 4টি আসন দখল করতে সমর্থ হয়। 2014 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী 21শে মে গুজরাতের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আনন্দীবেন পটেলকে বেছে নেওয়া হয়। জাতীয় রাজনীতি কেশুভাই শঙ্কর সিং দ্বন্দ্বর সময় তিনি প্রথম দিল্লির রাজনীতিতে আসলেও তেমন প্রভাব বিস্তার করতে পারেননি।
পরে 2013-তে তাকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয় ও নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে 26শে মে 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রীর পদে শপথ নেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ 2014 সালের লোকসভা নির্বাচনে ভূমিধস-জয়ী হওয়ার পর মোদী 2014 সালের 26শে মে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে দেশের স্বাধীনতা অর্জনের পর জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এনডিএ এর জয়ের পর মোদী দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2020 সালের 6 ডিসেম্বর তিনি ভারতের চতুর্থ দীর্ঘকালীন প্রধানমন্ত্রী এবং দীর্ঘতম সময়ের জন্য কংগ্রেস প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রথম বছরে ক্ষমতার উল্লেখযোগ্য কেন্দ্রীকরণ দেখা গেছে। মোদী, যার প্রাথমিকভাবে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তিনি তার নীতিগুলি কার্যকর করার জন্য অনেকগুলি অধ্যাদেশ পাশ করেন, যার ফলে ক্ষমতার আরও কেন্দ্রীকরণ হয়। তার প্রশাসন বিচারক নিয়োগের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বিচার বিভাগের হ্রাস করার জন্য একটি বিল প্রণয়ন করে। 2014 সালের ডিসেম্বরে তিনি পরিকল্পনা কমিশন বিলুপ্ত করেন, এটিকে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া (NITIIO) দিয়ে প্রতিস্থাপন করেন। পূর্বে পরিকল্পনা কমিশনের ক্ষমতা প্রধানমন্ত্রীর ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা। পূর্ববর্তী বছরগুলিতে পরিকল্পনা কমিশন সরকারের অদক্ষতা তৈরির জন্য এবং সামাজিক কল্যাণের উন্নতিতে তার ভূমিকা পালন না করার জন্য সমালোচিত হয়েছিল, কিন্তু 1990 এর অর্থনৈতিক উদারীকরণের পর থেকে এটি সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত ব্যবস্থাগুলির জন্য দায়ী প্রধান সরকারি সংস্থা ছিল। প্রশাসনের প্রথম বছরে মোদী সরকার ইন্টেলিজেন্স ব্যুরো মাধ্যমে অসংখ্য সুশীল সমাজ সংস্থা এবং বিদেশি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল কারণ এই সংস্থাগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর করছে। তদন্ত একটি জাদুকরী শিকার হিসাবে সমালোচিত হয়। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স এবং পরিবেশগত অলাভজনক সংস্থা সিয়েরা ক্লাব এবং আভাজ তদন্ত করা গ্রুপগুলির মধ্যে ছিল। রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের আইনের মামলা করা হয়েছে যারা সরকারের সমালোচনা করেছেন তাদের বিরুদ্ধে। এর ফলে বিজেপির মধ্যে তার কার্যপ্রণালী নিয়ে অসন্তোষ সৃষ্টি হয় এবং ইন্দিরা গান্ধীর শাসন শৈলীর সাথে তুলনা করা হয়। মোদী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম 3 বছরে 1200টি অপ্রচলিত আইন বাতিল করেছেন। পূর্ববর্তী 64 বছরে পূর্ববর্তী সরকারগুলি দ্বারা এই ধরনের 1301টি আইন বাতিল করা হয়েছিল। মোদী ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি চালু করেন যাতে সরকারি পরিষেবাগুলি ইলেকট্রনিকভাবে পাওয়া যায়। গ্রামীণ এলাকায় উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেস প্রদানের জন্য অবকাঠামো তৈরি করা, দেশে ইলেকট্রনিক পণ্যের উৎপাদন বৃদ্ধি করা এবং ডিজিটাল সাক্ষরতা প্রচার করা। 2019 সালে অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য শিক্ষাগত ভর্তি এবং সরকারি চাকরির 10% সংরক্ষণের একটি আইন পাস হয়েছিল। 2016 সালে মোদীর প্রশাসন গ্রামীণ পরিবারগুলিতে বিনামূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংযোগ প্রদানের জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করে। প্রধানমন্ত্রী হিসাবে তার প্রথম বছরে মোদী কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা ব্যয় কমিয়েছিলেন। জানুয়ারি 2015 সালে মোদী সরকার তার নতুন স্বাস্থ্য নীতি (NHP) চালু করে, যা স্বাস্থ্যসেবায় সরকারের ব্যয় বৃদ্ধি করেনি, কিন্তু বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থাগুলির ভূমিকার উপর জোর দেয়। এটি পূর্ববর্তী কংগ্রেস সরকারের নীতি থেকে দূরে সরে যাওয়ার প্রতিনিধিত্ব করে, যা শিশু এবং মাতৃমৃত্যুর হার হ্রাস সহ জনস্বাস্থ্য লক্ষ্যে সহায়তা করার জন্য প্রোগ্রামগুলিকে সমর্থন করেছিল। ন্যাশনাল হেলথ মিশন, যা এই সূচকগুলিতে লক্ষ্য করে জনস্বাস্থ্য কর্মসূচি অন্তর্ভুক্ত করে, গত বছরের তুলনায় 2015 সালে প্রায় 20% কম তহবিল পেয়েছে। মোদী প্রশাসন তার দ্বিতীয় বছরে স্বাস্থ্যসেবা বাজেট আরও 15% কমিয়েছে। পরের বছরের জন্য স্বাস্থ্যসেবা বাজেট 19% বেড়েছে। বেসরকারি বীমা প্রদানকারীরা বাজেটটিকে ইতিবাচকভাবে দেখেছে, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ভূমিকার উপর জোর দেওয়ার সমালোচনা করেছেন এবং বলেছেন যে এটি জনস্বাস্থ্য সুবিধা থেকে দূরে সরে যাওয়ার প্রতিনিধিত্ব করে।
2018 সালে স্বাস্থ্যসেবা বাজেট 11.5% বেড়েছে। পরিবর্তনের মধ্যে একটি সরকারি অর্থায়িত স্বাস্থ্য বীমা কর্মসূচির জন্য $20 বিলিয়ন $250 মিলিয়ন বরাদ্দ এবং জাতীয় স্বাস্থ্য মিশনের বাজেট হ্রাস অন্তর্ভুক্ত রয়েছে। মোদি সুস্বাস্থ্য নিশ্চিত করার উপায় হিসাবে স্যানিটেশনে তার সরকারের প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। 2 অক্টোবর 2014-এ মোদি স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্ন ভারত অভিযান শুরু করেন। প্রচারণার উল্লিখিত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে 5 বছরের মধ্যে খোলামেলা মলত্যাগ এবং হাতে মলত্যাগ করা। কর্মসূচির অংশ হিসেবে ভারত সরকার গ্রামীণ এলাকায় লক্ষ লক্ষ টয়লেট নির্মাণ শুরু করে এবং সেগুলি ব্যবহার করার জন্য মানুষকে উৎসাহিত করে। সরকার নতুন পয়ঃনিষ্কাশন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছে এবং 2019 সালের মধ্যে 60 মিলিয়ন টয়লেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নির্মাণ প্রকল্পগুলি দুর্নীতির অভিযোগের সম্মুখীন হয়েছে এবং নতুন নির্মিত টয়লেটগুলি ব্যবহার করার জন্য লোকেদের জন্য গুরুতর অসুবিধার সম্মুখীন হয়েছে। ভারতে স্যানিটেশন কভার 2014 সালের অক্টোবরে 38.7% থেকে মে 2018-এ 84.1% বেড়েছে, কিন্তু নতুন স্যানিটারি সুবিধার ব্যবহার সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। 2018 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে যে স্যানিটেশন প্রচেষ্টা চালু করার পরে গ্রামীণ ভারতে অন্তত 180,000 ডায়রিয়া জনিত মৃত্যু এড়ানো হয়েছে। 2020 সালের মার্চ মাসে COVID-19 মহামারীর প্রতিক্রিয়া হিসাবে মোদি প্রশাসন মহামারী রোগ আইন 1897 এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005 আহ্বান করেছিল। একই মাসে সমস্ত বাণিজ্যিক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। একটি 14 ঘণ্টা কারফিউ ঘোষণা করেন এবং 2 দিন পরে 3 সপ্তাহের সম্পূর্ণ লকডাউন দিয়ে অনুসরণ করেন। এপ্রিলের শুরুতে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং 2020 সালের নভেম্বরে সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। 2021 সালের মার্চে শুরু হওয়া মহামারীর দ্বিতীয় তরঙ্গ প্রথমটির চেয়ে উল্লেখযোগ্যভাবে আরও বিধ্বংসী ছিল। ভারতের কিছু অংশে ভ্যাকসিন, হাসপাতালের বিছানা, অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। এপ্রিলের শেষের দিকে ভারত 24 ঘণ্টার মধ্যে 400,000 এরও বেশি কেস রিপোর্ট করেছে। এটি করার প্রথম দেশ। ভারত 2021 সালের জানুয়ারিতে তার টিকা কার্যক্রম শুরু করে। 2022 সালের জানুয়ারিতে ভারত ঘোষণা করেছিল যে এটি প্রায় 1.7 বিলিয়ন ডোজ টিকা দিয়েছে এবং 720 মিলিয়নেরও বেশি লোককে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। 2022 সালের মে মাসে WHO অনুমান করেছে যে ভারতে 4.7 মিলিয়ন মানুষ কোভিড-19-এ মারা গেছে। বেশিরভাগই 2021 সালের মাঝামাঝি দ্বিতীয় তরঙ্গের সময়। ভারত সরকারের অনুমানের প্রায় 10 গুণ মোদি প্রশাসন WHOর অনুমান প্রত্যাখ্যান করেছে। এইভাবে ভারতে মৃতের সংখ্যা ছিল বিশ্বব্যাপী সর্বোচ্চ, যা কোভিডের 20% এরও বেশি মৃত্যুর জন্য দায়ী। বেঞ্জামিন নেতানিয়াহু, সেই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী, এবং মোদি 2017 সালে তেল আবিব, ইসরায়েলে প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করছেন। মোদির অধীনে ভারতের নামমাত্র সামরিক ব্যয় ক্রমাগত বেড়েছে। মোদির আমলে জিডিপির একটি ভগ্নাংশ এবং মুদ্রাস্ফীতির জন্য সামঞ্জস্য করার সময় সামরিক বাজেট হ্রাস পায়। সামরিক বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কর্মীদের খরচের জন্য নিবেদিত ছিল। মন্তব্যকারীরা লিখেছেন বাজেট ভারতীয় সামরিক আধুনিকীকরণকে বাধাগ্রস্ত করেছিল। মোদি তার নির্বাচনী প্রচারের সময় পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বারবার পাকিস্তানকে সন্ত্রাসবাদের রপ্তানিকারক বলে অভিহিত করেছিলেন। 29শে সেপ্টেম্বর 2016 ভারতীয় সেনাবাহিনী জানায় যে তারা আজাদ কাশ্মীরে সন্ত্রাসী লঞ্চ প্যাডে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, হামলায় 50 জন সন্ত্রাসী ও পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তান প্রাথমিকভাবে অস্বীকার করে যে কোনো হামলা হয়েছে। পরবর্তী রিপোর্টে বলা হয়েছে যে স্ট্রাইকের সুযোগ এবং হতাহতের সংখ্যা সম্পর্কে ভারতের বিবৃতি অতিরঞ্জিত হয়েছে। যদিও আন্তঃসীমান্ত হামলা চালানো হয়েছিল,
ফেব্রুয়ারি 2019 সালে ভারত পাকিস্তানে একটি কথিত সন্ত্রাসী শিবিরের বিরুদ্ধে বিমান হামলা চালায়। তাৎপর্যপূর্ণ কোন লক্ষ্য আঘাত করা হয়নি, আরও সামরিক সংঘর্ষ, যার মধ্যে আন্তঃসীমান্ত গোলাবর্ষণ এবং একটি ভারতীয় বিমানের ক্ষতি হয়েছে। 2019 সালের ভারতীয় সাধারণ নির্বাচনে মোদির বিজয়ের পর তিনি ভারতের প্রতিরক্ষা নীতিগুলি বিশেষ করে চীন ও পাকিস্তানের প্রতি আরও বেশি মনোযোগ দেন। 5 মে 2020-এ চীনা ও ভারতীয় সৈন্যরা বিতর্কিত প্যাংগং হ্রদ, লাদাখ এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কাছাকাছি থাকা সহ চীন-ভারত সীমান্ত বরাবর অবস্থানগুলিতে আগ্রাসী হাতাহাতি এবং সংঘর্ষে লিপ্ত হয় এবং সিকিম এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি বরাবর অতিরিক্ত সংঘর্ষ হয়েছে। 2020 সালে সংঘর্ষদেশগুলোর মধ্যে অনেক সীমান্ত সংঘর্ষ, উভয় পক্ষের প্রতিক্রিয়া ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শান্তির জন্য সামরিক ও কূটনৈতিক উপায় ব্যবহার করে ভারত ও চীনের মধ্যে আলোচনার একটি সিরিজ অনুষ্ঠিত হয়। 2021 সালে রিপোর্ট করা প্রথম সীমান্ত সংঘর্ষ 20 জানুয়ারি ছিল। এটিকে সিকিমের একটি ক্ষুদ্র সীমান্ত সংঘর্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে। 2021 সালের ডিসেম্বরে মোদি সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেন। মোদি সরকার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছে, একটি ক্ষেপণাস্ত্র বিরোধী স্ট্রাইকিং সিস্টেম, যা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করেছে। ভারত 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা করতে অস্বীকার করে এবং নিরপেক্ষ থাকে। ভারত সরকারের অপারেশন গঙ্গা উদ্যোগযুদ্ধের সময় ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। 19,000-এরও বেশি ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছিল। প্রতিবেশী দেশগুলির কিছু সহ তার মন্ত্রিসভার নামকরণের সময় মোদি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাখেন এবং তার প্রশাসনের প্রথম বাজেটে এর অর্থ বরাদ্দ অর্ধেকেরও বেশি। নতুন মন্ত্রণালয় পরিবেশগত সুরক্ষার সাথে সম্পর্কিত এবং শিল্প কার্যকলাপের সাথে সম্পর্কিত অন্যান্য আইনগুলিকে সরিয়ে দিয়েছে বা পাতলা করেছে। সরকার ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ডলাইফকে পুনর্গঠন করার চেষ্টা করেছিল যাতে এটিতে আর এনজিওর প্রতিনিধি থাকবে না, কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট এই পদক্ষেপকে অবরুদ্ধ করে। অন্যান্য পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ছোট খনির প্রকল্পগুলির উপর মন্ত্রকের তদারকি হ্রাস করা এবং বনাঞ্চলের অভ্যন্তরে প্রকল্পগুলির জন্য উপজাতীয় পরিষদের অনুমোদনের প্রয়োজনীয়তা শেষ করা। মোদি ভারতের সবচেয়ে দূষিত অঞ্চলে নতুন শিল্প কার্যক্রমের উপর স্থগিতাদেশও তুলে নিয়েছেন। পরিবর্তনগুলি ব্যবসায়ীদের দ্বারা স্বাগত জানালেও পরিবেশবাদীদের দ্বারা সমালোচিত হয়। 2014 সালে অসমিয়া ছাত্রদের সাথে কথা বলার সময় মোদি জলবায়ু পরিবর্তনকে ছোট করে দেখেছিলেন, বলেছিলেন, জলবায়ু বদলায়নি, আমরা বদলে গেছি, আমাদের অভ্যাস বদলে গেছে। আমাদের অভ্যাস নষ্ট হয়ে গেছে, এর কারণে আমরা আমাদের পুরো পরিবেশকে ধ্বংস করে দিয়েছি। পরে তার প্রশাসনে, তবে তিনি জলবায়ু কর্মের জন্য আহ্বান জানিয়েছেন, বিশেষ করে পরিচ্ছন্ন শক্তির বিস্তারের সাথে। 2015 সালে মোদি সৌরশক্তিতে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য আন্তর্জাতিক সৌর জোট উদ্যোগের প্রস্তাব করেছিলেন। উন্নত দেশগুলোকে দায়ী করা মোদি এবং তার সরকার বলেছে যে জলবায়ু পরিবর্তনে ভারতের একটি নগণ্য ঐতিহাসিক ভূমিকা রয়েছে। COP26 সম্মেলনে মোদি ঘোষণা করেছিলেন যে ভারত 2070 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতাকে লক্ষ্য করবে এবং তার পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা প্রসারিত করবে। ভারতীয় পরিবেশবাদী এবং অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন, এটিকে সাহসী জলবায়ু পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন। প্যারিস চুক্তির লক্ষ্য পূরণের জন্য ভারতই একমাত্র প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে। এটি নির্ধারিত সময়ের 5 মাস আগে ইথানলের মিশ্রণের 10% অর্জন করেছে। গণতান্ত্রিক পশ্চাদপসরণ মোদির আমলে ভারত গণতান্ত্রিক পশ্চাদপসরণ অনুভব করেছে। একটি সমীক্ষা অনুসারে বিজেপি সরকার ক্রমবর্ধমানভাবে কিন্তু পদ্ধতিগতভাবে রাজনৈতিক কার্যনির্বাহীকে অ্যাকাউন্টে রাখার জন্য বিদ্যমান প্রায় সমস্ত ব্যবস্থাকে আক্রমণ করেছে, হয় এই প্রক্রিয়াগুলি রাজনৈতিক নির্বাহীর অধীনস্থ হয়েছে বা দলীয় অনুগতদের দ্বারা বন্দী হয়েছে তা নিশ্চিত করার মাধ্যমে।
মোদি সরকার গণমাধ্যম এবং একাডেমিয়ায় সমালোচকদের ভয় দেখানো এবং দমন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছে, মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের বিকল্প উৎসকে ক্ষুণ্ণ করেছে, অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে হিন্দু জাতীয়তাবাদী অগ্রাধিকারের উপর ফোকাস সহ গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে দুর্বল করার জন্য একটি গণতান্ত্রিক ম্যান্ডেট ব্যবহার করার জন্য তার প্রশাসনের সমালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির দ্বিতীয় মেয়াদে, বিশেষ করে নাগরিক অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার অবক্ষয় ঘটেছে।